জিও একাডেমিতে সবাইকে স্বাগত। চলুন আজ আমরা মহাকাশের সেই অদৃশ্য সুপার হাইওয়ের রহস্যটা ভেদ করি, যেটা কিন্তু আমাদের আজকের এই আধুনিক জীবনটাকে প্রতি মুহূর্তে চালাচ্ছে। আচ্ছা, একটা জিনিস কি কখনো মাথায় এসছে যে আমাদের মাথার ওপর হাজার হাজার স্যাটেলাইট ঘুরছে, কিন্তু সেগুলো টুপ করে আকাশ থেকে আমাদের মাথায় এসে পড়ে না কেন? মানে কোন জিনিসটা ওদেরকে ওখানে ধরে রেখেছে? চলুন আজ এই মহাজাগতিক রহস্যটার সমাধান করা যাক। তো এই রহস্যটা বুঝতে হলে আমাদের একদম শুরু থেকে শুরু করতে হবে। মানে জানতে হবে স্যাটেলাইট জিনিসটা আসলে কি, আর কিভাবেই বা এটা মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে মহাকাশে ভেসে বেড়াচ্ছে। স্যাটেলাইট শব্দটার মানে হল প্রহরী বা অনুগামী। ব্যাপারটা বেশ মজার, তাই না? ভাবুন তো, একজন প্রহরী যেমন দুর্গ পাহারা দেয়, স্যাটেলাইটও ঠিক সেভাবে মহাকর্ষের একটা অদৃশ্য শেকলে বাধা পড়ে একটা গ্রহের চারপাশে ঘুরতেই থাকে। আচ্ছা, এই স্যাটেলাইট কিন্তু মূলত দুই রকমের হয়। এক হলো প্রাকৃতিক স্যাটেলাইট, যেমন ধরুন আমাদের চাঁদ। কোটি কোটি বছর ধরে এটা একদম বিশ্বস্ত প্রহরীর মতোই পৃথিবীর চারপাশে ঘুরছে। আর দ্বিতীয়টা হলো মানুষের তৈরি, মানে কৃত্রিম স্যাটেলাইট। আমাদের জিপিএস, ফোন কল, ইন্টারনেট এই সব কিছুর পেছনে কিন্তু এদেরই কারসাজি। তো এই যে স্যাটেলাইটগুলো একটা নির্দিষ্ট অদৃশ্য রাস্তা ধরে গ্রহের চারপাশে ঘোরে, সেই রাস্তাটাকেই আমরা বলি তার কক্ষপথ বা অরবিট। বলতে পারেন এটা মহাকাশে তৈরি একটা রেসিং ট্র্যাকের মতো। এখন প্রশ্ন হলো, এই স্যাটেলাইটগুলো কি এমনি এমনি ঘোরে? না, একদমই না। ঠিক যেমন রাস্তায় চলার জন্য ট্রাফিক আইন আছে, মহাকাশে চলার জন্যও কিন্তু কিছু বাধা ধরার নিয়ম আছে। আর সেই নিয়মগুলোই হলো কেপলারের সূত্র। বলতে পারেন এটা মহাকাশের গোপন কোডবুক। চলুন এই কোডবুকটা একটু খুলে দেখি। কেপলারের প্রথম সূত্রটাই বেশ মজার। এটা বলছে স্যাটেলাইটের কক্ষপথগুলো একদম গোল হয় না, বরং ডিমের মতো একটু চ্যাপ্টা হয়। বিজ্ঞানের ভাষায় আমরা একে বলি উপবৃত্ত বা ইলিপস। আর গ্রহটা কিন্তু সেই উপবৃত্তের ঠিক মাঝখানে থাকে না, বরং একটু সাইডে, দুটো কেন্দ্রবিন্দুর যে কোনো একটাতে থাকে। অনেকটা দোলনার একপাশে বসার মতো আর কি। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একটা কক্ষপথ কতটা চ্যাপ্টা হবে সেটা নির্ভর করে তার এক্সেন্ট্রিসিটির ওপর। যদি এক্সেন্ট্রিসিটি 0 হয়, তাহলে কক্ষপথটা হবে একদম পারফেক্ট গোল। আর এটা যত একের কাছাকাছি যাবে, কক্ষপথটা ততই লম্বাটে হতে থাকবে, ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে। এবার আসা যাক কেপলারের দ্বিতীয় সূত্রে। এটা কিন্তু আরও ইন্টারেস্টিং। এই সূত্র বলছে একটা স্যাটেলাইট যখন ঘোরে, তখন তার স্পিড কিন্তু সবসময় এক থাকে না, মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে। একটা রহস্যের মতো, তাই না? কিন্তু কেন হয় এমনটা? এই অ্যানিমেশনটা একটু খেয়াল করুন। যখন স্যাটেলাইটটা গ্রহের খুব কাছে চলে আসে, যাকে আমরা বলি পেরিজি, তখন এর গতি অনেক বেড়ে যায়। আবার যখন এটা সবচেয়ে দূরে চলে যায়, মানে অ্যাপোজিতে, তখন গতিটা কমে আসে। কারণটা সহজ। সমান সময়ে সমান জায়গা পার করতে হলে কাছে আসার সময় ওকে তো জোরে ছুটতেই হবে, তাই না? তো আমরা নিয়মগুলো তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো স্যাটেলাইটগুলো কেন এই নিয়মগুলো মেনে চলতে বাধ্য? এর পেছনের ফিজিক্সটা কি? চলুন এবার তাহলে সেই আসল রহস্যে ঢোকা যাক। ব্যাপারটা আসলে দুটো বিপরীত শক্তির একটা নিখুঁত ব্যালেন্সের খেলা। একটা স্যাটেলাইটকে তার কক্ষপথে টিকিয়ে রাখার জন্য এই ব্যালেন্সটা খুবই জরুরি। চলুন এই জটিল ব্যাপারটা আমরা একদম সহজ 3টে ধাপে বুঝে নেই। ধরুন আপনি একটা দড়িতে বল বেঁধে বনবন করে ঘোরাচ্ছেন। এখানে দড়িটা হলো মহাকর্ষ বল, যেটা বলটাকে ভেতরের দিকে, মানে আপনার দিকে টেনে রাখছে। আর বলটা যে বাইরের দিকে ছিটকে যেতে চাইছে, সেটাই হলো কেন্দ্রাতিক শক্তি। স্যাটেলাইটের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। পৃথিবীর মহাকর্ষ ওকে ভেতরের দিকে টানে, আর স্যাটেলাইটের প্রচণ্ড গতি ওকে বাইরের দিকে ঠেলে দেয়। আর আসল ম্যাজিকটা কিন্তু এখানেই, যখন ভেতরের দিকের এই মহাকর্ষের টান আর বাইরের দিকে ছিটকে যাওয়ার শক্তি, এই দুটো একদম সমান সমান হয়ে যায়, তখনই স্যাটেলাইটটা একটা স্টেবল বা স্থিতিশীল কক্ষপথে ঘুরতে শুরু করে, ঠিক যেন একটা পারফেক্ট মহাজাগতিক ডান্স। আচ্ছা, এই যে একটা সূত্র দেখছেন, এটা দেখে একদম ভয় পাবেন না। এটা কোনো জটিল অঙ্ক না, বরং একটা গোপন রেসিপির মতো। ইঞ্জিনিয়াররা ঠিক এই রেসিপিটাই ব্যবহার করেন। এটা দিয়েই তারা একদম নিখুঁতভাবে হিসাব করে বের করেন যে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা স্যাটেলাইটকে ঠিক কত জোরে ছুড়ে দিতে হবে, যাতে ওটা ঠিকঠাক নিজের কক্ষপথে ঘুরতে পারে। তো আমরা তো এর পেছনের সায়েন্সটা বুঝে গেলাম। চলুন এবার দেখি বাস্তবে এই জ্ঞান কাজে লাগিয়ে ইঞ্জিনিয়াররা কিভাবে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা কক্ষপথ, মানে মহাকাশের এই সুপার হাইওয়েগুলো ডিজাইন করেন। আসল মজাটা কিন্তু এবার। মূলত 2 ধরনের অরবিট সবচেয়ে বেশি ব্যবহার হয়।
একটা হলো জিও স্টেশনারি, আমাদের টিভিতে যে খেলা দেখি বা আবহাওয়ার খবর পাই সেগুলোর জন্য এই অরবিট। আরেকটা হলো সানসিনক্রোনাস, গুগল ম্যাপস বা পৃথিবীর কোথায় কি সম্পদ আছে তার নজরদারি করার জন্য এই অরবিটটা কাজে লাগে। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলো থাকে পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে, প্রায় ৩৬,০০০ কিলোমিটার দূরে। ভাবুন তো একবার, যদি গাড়িতে করে বিরতিহীনভাবেও যাওয়া যেত, তবুও পৌঁছাতে ১ মাসের বেশি সময় লেগে যেত। আর এত উঁচুতে থাকে বলেই এটা পৃথিবীর ঘোরার সাথে একদম তাল মিলিয়ে ঘোরে। তাই আকাশ থেকে দেখলে মনে হয় ওটা যেন এক জায়গাতেই স্থির হয়ে আছে। আর অন্যদিকে সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলো কিন্তু অনেক নিচ দিয়ে ওড়ে, মাত্র ৭০০ থেকে ৮০০ কিলোমিটার ওপর দিয়ে। আর এত কাছ দিয়ে যায় বলেই এরা পৃথিবীর খুব ডিটেইলড বা হাই রেজলিউশন ছবি তুলতে পারে। এই ছবিগুলোই কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় বিষয় বুঝতে সাহায্য করে। এই টেবিলটা দেখলেই দুটো অরবিটের মধ্যে পার্থক্যটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উচ্চতা, ঘোরার ধরন আর এদের প্রধান কাজ সবকিছুতে এরা কতটা আলাদা। একটা স্যাটেলাইট যেখানে আমাদের একে অপরের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করছে, আরেকটা সেখানে আমাদের এই গ্রহটার উপর প্রহরীর মতো কড়া নজর রাখছে। তাহলে পুরো ব্যাপারটা একবার চট করে গুছিয়ে নেওয়া যাক। কেমন? আমরা শুরু করেছিলাম মহাকাশের নিয়মকানুন দিয়ে, তারপর দেখলাম কিভাবে দুটো শক্তির নিখুঁত ভারসাম্য একটা স্যাটেলাইটকে মহাকাশে ভাসিয়ে রাখে। আর সবশেষে জানলাম এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে আমাদের এই পৃথিবীকে আরও ভালোভাবে চিনতে ও জানতে পারছি। আজকের আলোচনা থেকে ৩টে জরুরি কথা মাথায় রাখলেই চলবে। ১. স্যাটেলাইটগুলো কেপলারের সহজ কিন্তু খুব শক্তিশালী নিয়ম মেনে চলে। ২. মহাকর্ষ আর গতির একটা পারফেক্ট ব্যালেন্সই এদেরকে মহাকাশে টিকিয়ে রাখে। আর ৩ নম্বর হলো একটা বিশেষ কাজের জন্য এক রকম কক্ষপথ ডিজাইন করা হয়। এটাই তো অসাধারণ ইঞ্জিনিয়ারিং। তো এটা তো পরিষ্কার যে স্যাটেলাইটগুলো ফিজিক্সের নিখুঁত নিয়ম মেনেই চলে, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, তাই না? আমরা তো মহাকাশে দিন দিন আরও বেশি স্যাটেলাইট পাঠাচ্ছি, তাহলে মহাকাশের এই সুপার হাইওয়েগুলোতে যে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে সেটা আমরা ভবিষ্যতে সামলাবো কিভাবে? এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মহাকাশের এই দারুণ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এরপর যখন রাতের আকাশে তাকাবেন তখন এই অদৃশ্য হাইওয়েগুলোর কথা মনে পড়বে আর ব্যাপারটা নিয়ে নতুন করে ভাববেন। জিও একাডেমির পরবর্তী বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন।